আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মর্নিং নিউজ বিডির ফেসবুক লাইভ অনুষ্ঠান ক্রিয়েটিভ মাদার ক্রিয়েটিভ চাইল্ড অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানে মূলত আলোচনা হবে করোনাকালীন সময়ে ঘরবন্দি শিক্ষার্থীদের ক্রিয়েটিভ বিভিন্ন গল্পের অভিজ্ঞতা নিয়ে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন আফসানা মিমি, যার বেশ কয়েকটি পরিচয়ের মধ্যে অন্যতম প্রধান পরিচয় তিনি জোনাক তাজরিয়ানের মা। তিনি আমাদের আজকে গল্প শোনাবেন কি করে এই করোনাকালীন লকডাউনের সময়ে ঘরবন্দি জোনাক তার সৃজনশীল প্রতিভাকে বিকাশ করার সুযোগ পেয়েছে এবং একই সাথে তিনি কি কি চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন এই করোনাকালীন সময়ে। কারণ আমরা সকলেই জানি ঘরবন্দি হয়ে আসলে কোনো শিশুরাই বাইরে খেলাধুলা করতে পারেনি, স্কুলের সহপাঠীদের সাথে মেলামেশা করতে পারেনি, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এমনকি পরিবারের আত্মীয় স্বজনের সাথেও হয়তো দেখা করতে পারেনি। ঠিক এইসব গল্পগুলোই আমরা শুনবো আজকে আমাদের অতিথির কাছ থেকে। চলুন প্রথমে আমাদের অতিথির মুখ থেকে একটু তার ছোট্ট করে পরিচয়টা শুনে নিই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ক্যাথি আপু এবং মর্নিং নিউজ বিডিকে আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আমি প্রথমত আমার পরিচয় হচ্ছে এই যে ক্রিয়েটিভ বাচ্চার মা, আমি জোনাক তাজরিয়ানের মা। আমার নাম হচ্ছে আফসানা মিনা মিনা। আপু আমার নাম আফসানা মিমি বলেছেন, আমি আফসানা মিনা। সরি। হ্যাঁ, আচ্ছা, আমি আচ্ছা, এক্সট্রিমলি সরি। না ঠিক আছে। আর হ্যাঁ, এই করোনাকালীন সময়ে প্রতিটি বাচ্চাই আসলে কি বলবো যে সৃজনশীলতা কি বলেন, প্রত্যেকটা রুলসই যেন ভেঙে চুরে সব শেষ হয়ে গেছে। কোনো কিছুই আর নিয়মের মধ্যে নেই। শুধু বাচ্চা না, বাচ্চা বুড়ো বয়স্ক মানে সবাই আর কি, আমাদের মধ্যেও একই অবস্থা। বাচ্চাদের আরো একটু বেশি বলা চলে। যদি এর আপু বাইরে আমি একটু আমি আমার প্রফেশনের দিক থেকে বলতে পারি, আমার একটি অনলাইন শপ আছে, সংসার বিডি। আচ্ছা। সেটা আমি চালাই, সেটার ওনার। আপাতত এই আমার আইডেন্টিটির বাইরে আর হাউস ওয়াইফ, এটা বড় বিশাল আইডেন্টিটি। জি আপু, অবশ্যই হাউসওয়াইফ অনেক বড় একটা আইডেন্টিটি। এবার যদি আমরা সরাসরি আমাদের প্রোগ্রামে চলে যাই এবং আমাদের যে সরি, প্রশ্নগুলো বুঝতে জানার পারলাম না। বললাম যে এবার যদি সরাসরি আমরা আমাদের প্রোগ্রামে চলে যাই, তাহলে প্রথম যে প্রশ্নটা আমরা করব, করোনাকালীন জি জি সময়ে জি, শিওর। স্কুলগুলো বন্ধ থাকায় বাচ্চাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে। একজন মা হিসেবে আপনি কিভাবে জোনাককে নিয়মিত পড়তে বসাচ্ছেন? কারণ আমরা জানি ছোটবেলায় স্কুলে হোমওয়ার্ক না দিলে বাচ্চারা বাসায় এসে পড়তে চায় না। আপনি কিভাবে জোনাককে মোটিভেট করছেন যেন বইয়ের সাথে সংযুক্ত থাকে কিংবা পড়তে বসে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এ বিষয়ে প্রথমত বলতে গেলে এটাই বলা চলে, প্রথম ৪ মাস ওকে এক ফোঁটাও আমি বই ধরাতে পারি নাই, বই নিয়ে বসাতে পারি নাই। কেননা আচ্ছা। এখানে মার্চের প্রথমের দিকে বোধহয় আমাদের দেশে প্রথম লকডাউন শুরু হলো। দেন ঢাকায় আমরা বোধহয় ১৫ থেকে ২০ দিন ছিলাম। তারপর আমরা গ্রামে চলে গেছি। সেই গ্রামে থাকাকালীন, নানা বাড়ি দাদা বাড়ি থাকাকালীন ৪ মাস আমি ওকে বই ধরাতেই পারি নাই, কোনো রুলস রেগুলেশন মানাতে পারিনি। এরপর যখন আমরা আবার ঢাকায় এসেছি, ১ মাস যাবত হলো, ১-১.৫ মাস, এখন নিয়ম কিছুটা হলেও গড়ে গেছে। সকালে বসাতে না পারলেও আমি ওই দুপুরে বসাচ্ছি, দুপুরে না পারলে আমি সন্ধ্যায় বসাচ্ছি, কিন্তু ওকে আমি একবেলা পড়াতে পারি। এটা একটা খুব বাজে একটা প্রভাব পড়েছে বলতে পারেন এই করোনাকালীন সময়টাতে। ও বলেই দেয় করোনা হচ্ছে তো স্কুল নেই, আমি পড়বো না। মুখের উপরেই এই কথাটা বলে দিচ্ছে, তাতে আমার একটু কষ্ট হয় ওকে পড়ানোর। ওকে বিভিন্ন কিছু বলে, এটা করব, এটা দেখতে দেব, না হলে তোমাকে মোবাইল দেব না, খেলনা কিনে দেব, ওর বাবা বলবে যে আমি তোমার সঙ্গে ফুটবল খেলবো, বিভিন্ন কিছু বলে ছল পরামর্শ করে আর কি ওকে পড়াতে বসাতে হয়। সহজে বসে না, এটা আসলে খুব টাফ হয়ে গেছে আমাদের মায়েদের জন্য করোনার সময়টাতে আচ্ছা। বাচ্চাদের পড়ানোটা নিয়ে। তবে যেটা আমি এখন করি যে ওর পড়াশোনার বাইরে একটা আমি গন্ডি তৈরি করে নিয়েছি। ওর রাইমস ছড়া যেগুলো আছে ওগুলো শুধু আমি পড়াচ্ছি।
মাঝে মাঝে সুযোগ পেলে ওর অক্ষরটা যেন করতে পারে, ভুলে না যায়, এটা আমি একটু লিখতে দিচ্ছি। আর রিডিং পড়াটা খুব সুন্দর ধরে উঠেছিল, এটাতে ও বই না পড়ে ওর বাবা বই পড়ার খুব অভ্যাস, ওর বাবার সঙ্গে আমি বলি বাবার সঙ্গে বইটা পড়ো। এইভাবে আচ্ছা আমি আর কি খেলার ছলে ছলে আমি চেষ্টা করছি ওকে পড়ানোর, নিয়ম মেনে আসলে পারছি না পড়াতে। আচ্ছা আগে তো দেখা যেত যে স্কুল থেকে এসে কিংবা বিকেল বেলায় বা ছুটির দিনে বিশেষ করে শুক্রবারটা দেখা যায় খেলার মাঠে বন্ধুদের সাথে দেখা করতো কিংবা মন ভালো থাকতো বা রিক্রিয়েশনের অন্যান্য উপায় ছিল। এখন আসলে জোনাক কি করে? এখন তো শুক্রবার বলতে কিছু নেই, প্রতিদিনই শুক্রবার। এই সময়টা জোনাক আসলে সৃজনশীল তো, বা আপনি কিভাবে ওকে বিভিন্ন ক্রিয়েটিভ কাজের সাথে সংযুক্ত রাখছেন? আমার বই পড়ার খুব অভ্যাস, দেখা যায় নর্মালি আগে হতো যে স্কুলে যেত, স্কুল থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে খেলাধুলা করতো, সকালের খাবার খেত, তারপর তার হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতো। তার একটা প্রাইভেট টিউটর ছিল, তার আবার হোমওয়ার্ক ছিল সে দুপুরের পরে করতো, কেননা সেটা সন্ধ্যা রাত্রে আসতো 7টা 7:30টায়। তো বিকেলের মধ্যে সে করতো। দুপুরে ওকে আমি ঘুম পাড়াতাম না, একটা কারণে ঘুমায় না, আহ যেন আমি রাত 8টা 8:30টার মধ্যে ঘুম পাড়াই দিই। এই করোনার সময়ে এসে সেটা আর নিয়ম মানা যাচ্ছে না, যার কারণে বন্ধু বান্ধবের সঙ্গে দেখাশোনা নেই। ওকে এখন আমরা উৎসাহ দেই বিভিন্ন ভাবে, যেরকম ধরেন প্রথমত ড্রয়িং করার পেছনে ওকে একটু ঢুকাইলাম যে তুমি ড্রয়িং করে নাও বাবা, তুমি কত সুন্দর ড্রয়িং, ও ড্রয়িং এর হাত ভালো, বাবা মা হিসেবে দুজনে আমরা ওকে এদিকে সাপোর্ট করতাম। তার বাইরে ও আমাকে খুব হেল্প করে, মানে ছেলে জোনাক আমার ছেলে, মেয়ে না। মেয়েরা নাকি মানে সাংসারিক হেল্প করে মায়েদের, আমার ছেলে মাশাআল্লাহ আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করে। ঘর গোছানো থেকে শুরু করে, আমি যদি রান্নার কাজে কোনো কিছু বলে দিই যে বাবা এই লাগবে সেই লাগবে, ও এনে দেবে। তো দেখি ওর রান্নার প্রতি একটা ঝোঁক আছে। তো ওকে এখন আমি, ওর বাবা বললো, আমি বললাম, ও তো রান্না করতে চায় এবং ইউটিউব চ্যানেলও খুব দেখে, রান্না দেখতে খুব ভালোবাসে। বললাম, ওকে তুমি রান্না করবে? বললো হ্যাঁ আমি করব। তখন ওকে নিয়ে একটু রান্না টান্না শিখাইলাম, জুস বানানো, কুকিজ, কেক ও করে দেয়। চুলার কাছে হয়তো যেতে হয় না, আমি একটু হেল্প করে দিই। এগুলো ওকে শিখাচ্ছি আমি। এই করোনাকালীন সময় ওকে রান্না শিখিয়েছি অনেক, কয়েকটা জুস বানানো, কেক বানানো, আবার আপনি ওই যে কি বলে ওই নুডলস দিয়ে বড়া বানানো শিখেছে, যদিও এগুলো আসবে ইউটিউবে। রান্না শিখাচ্ছি, আর নিজে নিজে কাজগুলো সে শিখে নিচ্ছে। যে ওনাকে তাকে গোসল করতে হবে, করোনার সময় এত ভয় ধরে গেছে, আপু কি বলবো, যে কখন আছি কখন নেই কিচ্ছু তো বলা যায় না। একটা সময় এত ভীতি কাজ করতো কিন্তু প্রথমে আমাদের মাঝে। আজ আমরা বাবা মা চলে গেলে ওকে তো আমরা সবার আগে বাঁচানোর চেষ্টা করবো। ও বেঁচে গেলে ওকে যেন কোনো কষ্ট ছুতে না পারে। হয়তো দাদা দাদি আসবে, ফুপু চাচা খালা, কিন্তু তারাও কয়দিন, ও যেন আঘাত না পায়, নিজে নিজে স্বাবলম্বী হয়। এজন্য আমি আর ওর বাবা মিলে ওকে আমরা একটা জিনিস শিখিয়েছি যে নিজে নিজে নিজের কাজ করো, নিজে ঘর গোছানো। খাওয়াটা তো আমি কল্পনাও করতে পারিনি যে ছেলেকে আমি নিজে হাতে খাওয়াবো। আমি মানে আমি স্বাচ্ছন্দ্যই বোধ করতাম না। এই করোনার সময় আমি তাকে খাওয়ানোটাও শিখিয়েছি যে নিজে নিজে মাশাআল্লাহ সে খেতে পারে। তো ওকে স্বাবলম্বী করার চেষ্টা করেছি যে না, ও যেন কারোর মানে জন্য ওর জীবন থেমে না থাকে। আমি মা হয়ে কি হবে, মা চলে গেলেও যেন ওর বাধা না আসে জীবনে, একবারে জি ধাক্কাটা না পাই। জি এর বাইরে আহ, কি শিখিয়েছি, এই তো জি ক্রিয়েটিভ জি কাজ বলতে পারতে মিনা আমি আমার ছেলেকে এগুলো, আমি সব বাচ্চারা হয়তো পারে না বা মায়েরা মনে করে পারবে না, কিন্তু আমি আমার বাচ্চাকে শিখাতে পারি। জি মিনাপু, এজন্যই হয়তো আপনাদেরকে আসলে ক্রিয়েটিভ মাদার ডাকা হয়। আপনি 5 কিংবা 6 বছরের জোনাককে এখন থেকে রান্না বান্না শেখাচ্ছেন কিংবা আগ্রহী করে তুলছেন যে কোনো কাজের আসলে লিঙ্গ নেই বা ছেলে মেয়ে ভেদে কাজ আসলে আলাদা হয় না। এটি হয়তো ক্রিয়েটিভ মায়েদের বৈশিষ্ট্য। তো আমি যদি স্পেসিফিক্যালি আপনাকে একটা প্রশ্ন করি যে করোনাকালীন সময় আমরা শুরু থেকে দেখেছি যে যারা বাড়িতে আছে তারা
শারীরিক সুস্থতা নিশ্চিতকরণে খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এনেছে। তো জোনাকের স্বাস্থ্য কিংবা সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আপনি ওর খাদ্য তালিকায় কি কি পরিবর্তন এনেছেন, যদি অন্যান্য মায়েদের উদ্দেশ্যে একটু বলেন। আচ্ছা, আমি আমার সন্তানের খাদ্য তালিকাতে নতুন করে কি, আমি ছোট থেকেই ওকে আমি সবকিছু খাওয়াই। ইভেন আমার একটা মানে ওর বন্ধুর মা আমার বান্ধবী হয়ে গেছে, তার নাম বলি সাবিনা ইয়াসমিন, ওর বন্ধু হচ্ছে ইশরাত তার মা। আচ্ছা। ওর বন্ধুর ওই মাটা আমার কাছ থেকে শিখেছে বাচ্চাকে সবকিছু কি করে খাওয়াতে হয়। তো আমি সব মায়ের উদ্দেশ্যে বলবো, শুধু এই করোনাকালীন সময়টাতে না, একটা বাচ্চার ছোট থেকেই আমি মনে করি যেরকম মাছ, মাংস, ডিম, এসব কিছুর প্রয়োজন আছে, তার সবুজ, লাল, হলুদ সব রকমের শাকসবজিরই প্রয়োজন আছে। আমার ছেলে শাক খায়, সবজি খায়, দুধ খায়, ডিম খায়, মাছ, মাংস সবকিছু খায়। মনে হয় প্রত্যেকটা মাকে আমি এটা অনুরোধ করব যে আপনারা মনে করে করে বাচ্চাকে এটা খাওয়ানোর চেষ্টা করুন। কেননা ছেলে মেয়ে দিয়ে কথা না, প্রত্যেকটা শিশুর, প্রত্যেকটা বাচ্চার এটা শরীরের জন্য খুব উপকারী। তাদের মানে গুণগত মান, শারীরিক পুষ্টি বজায় রাখতে সুষম খাবার, প্রোটিন, আয়রন সবকিছুর প্রয়োজন আছে। আমি দুধ, ডিম, শাকসবজি সবকিছুই দিই। ওইভাবে কোনো আলাদা করে যে স্পেসিফিক কোনো নিয়ম করে রুটিন মেপে খাবার দেওয়া আমি আমার ছেলেকে খাওয়াই না। এখনকার দিনের মারা যেটা করে, না সকালে ঘুম থেকে উঠে দুধ খাওয়াতে হবে বা ব্রেকফাস্ট করাতে হবে, দুপুরে আবার দুপুরের আগে ফলমূল, নাস্তা, হাবিজাবি নিয়ম করে করে খাওয়াই। আমার রিলেটিভও অনেক আছে, কিন্তু আমি বেসিক্যালি মানি না। তাতে আমি খারাপ মা কিনা আমি জানি না, যে বাচ্চাকে নিয়ম মেনে, রুটিন মেনে খাওয়া দাওয়া করাই না। খারাপ মা হলেও হতে পারি আমি। না, আমরা আসলে মায়ের ক্যাটেগরিতে কোনো ভালো কিংবা খারাপ মা রাখিনি। মা বলতেই আচ্ছা, হয় ভালো মা কিংবা না আমি ক্রিয়েটিভ মা। আমারটা বললাম, আচ্ছা। কেননা আমার ছেলেকে ওইভাবে আপু আমি রুটিন মাফিক খাওয়াই না। আচ্ছা। 3 বেলা খাওয়াতে হবে, খাওয়াই। সেটা কোনো মানে নির্দিষ্ট খাবার নেই আমার ছেলের যে আমি এটা ছাড়া খাবো না, ওটা ছাড়া খাবো না। তাকে দুধ, ডিম, বাদাম, বাদামটা দেই, বাদাম ওর তালিকাতে রাখি। আমি নিজে হরলিক্স, কমপ্লান না খাওয়াইয়ে কয়েক পদের বাদাম নিজে মানে ফ্রাই করে সেগুলো গুঁড়ো করে আমি তাকে খাওয়াই। এই ধরনের স্পেসিফিক কিছু খাবার আছে যেগুলো দেই, কিন্তু আমি ওইভাবে রুটিন মাফিক আমার সন্তানকে আমি খাওয়াই না। আমি সেটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা। আমরা তো আপু বড়রা যারা দেখছি, মানে আমরা যারা মোটামুটি ইউনিভার্সিটিতে পড়ি কিংবা কলেজে পড়ি, আমরা বাসায় থেকে থেকে দেখছি কিছুটা ডিপ্রেশন কিংবা মেন্টালি একটু একটু সাফোকেটেড থাকা, ভালো না লাগা, বিরক্তি, মানে পরিবারের মানে বাবা মার সাথে একটু খিটখিট করা, এই জিনিসগুলো আমাদের মধ্যে শুরু হয়েছে। তো আমি জানতে চাইবো যে ঘর বন্দি থেকে জোনাকের মধ্যে এমন কোনো নেতিবাচক পরিবর্তন দেখছেন কিনা, বা সেটা দেখলেও সেটা কিভাবে আপনি ট্যাকেল দিয়েছেন বা হ্যান্ডেল করছেন আসলে কিভাবে। আমার সন্তানের মাঝে যে প্রথম এবং প্রধান কারণ আমি নেতিবাচক লক্ষ্য করছি, সেটা হচ্ছে ও এখন নর্মালি ও ফোন, ল্যাপটপ, এবং ওর বয়সী সব বাচ্চারাই অ্যাডিক্টেড। হয়তো সেটা মানে সময়টা ছিল সারাদিনে 1-2 ঘন্টা, সেটা বেড়ে 4-5 ঘন্টা হয়ে গেছে। এটা আমি সবচেয়ে বড় নেতিবাচক দিক দেখছি। সেদিক দিয়ে চেষ্টা করি ওর সঙ্গে আমি খেলাধুলা করার, ওর সঙ্গে আমি ওকে গান শেখাই, ওকে আমি শুয়ে শুয়ে মানে ছড়া শেখাই, সূরা, আরবি শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এর বাইরে আবার ধরেন আমি ওর বাবা খেলাধুলা করে, আমাদের ছাদ আছে, ছাদে খেলাধুলা করে, এরকম ভাবে ওকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি যেটা দেখতে পাই যে ও ওই অ্যাডিক্টেডটা বেশি হয়ে গেছে। কেননা ওর লোকজন আসলে দেখি কি, আমার বাসায় এখন তো আসে না করোনার জন্য মানুষজন, তবু যে 2-1 জন লোকজন আত্মীয় স্বজন আসে, তাদের সঙ্গে কথা বলে না। আগে কিন্তু ও খুব মিশতো, কথা বলতো। এখন দেখি কি, ও না, ওই ওই ঘরে ল্যাপটপ পেলে আর সে উঠে এসে যে লোকজন আসছে তাদের সঙ্গে সালাম দেয়া, কথা বলা, সে কথাটা সে বলে না।
আবার আরেকটা দিক, প্রথমের দিকে হতো করোনার সময় যে সে যখন স্কুলে যেতে পারছে না, বন্ধুর বাসায় যেয়ে খেলতে পারছে না, তখন খুব খিটখিটে মেজাজ হয়ে গিয়েছিল, যে কোনো কথাতে খুব রাগ করতো। আমার ছেলেটা স্বভাবতই শান্ত এবং আমার কথা শোনে এবং বাবারও কথা শোনে, সবার, আমার দুজনেরই শান্তশিষ্ট ভদ্র ছেলে যাকে বলা চলে, আমার ছেলে সেটা। কিন্তু ও দেখতাম সেই প্রথমের দিকটাতে খুব খিটখিটে মেজাজ, কোনো কথাই সে শুনছিল না। তখন আমরা কি করব ভেবে বের করলাম যে না, আসলে ঘরবন্দি থাকার কারণে এরকমটা হচ্ছে। তখনই আসলে ওর দিক চিন্তা করে এবং আমাদেরও একটা ইনসিকিউর ফিল হলো, যার কারণে আমরা গ্রামে চলে গিয়েছিলাম। তারপরে আমার ছেলেটা অনেকটা মানে রিলিফ পেয়েছে এই বাজে একটা প্রভাব থেকে। দেখলাম যে না, আমার ছেলেটা স্বাভাবিক হয়েছে মাসাল্লাহ। হ্যাঁ, এখনো আপনি আমি এখন বাড়ির আবারও ঢাকাবাসী হওয়ার পরে একটা সমস্যা ফেস করছি যে ল্যাপটপ মোবাইল আসক্তি আছে আর কি। আহ, এটি আসলে চরম সত্যি কথা। গ্রামে বাচ্চারা যতটুকু পরিমাণ স্পেস নিয়ে বড় হয়, যতটুকু পরিমাণ প্রকৃতির কাছাকাছি থেকে বড় হয়, ঢাকায় আসলে কঠিন। করোনাকালীন সময় সেটি আরো কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। না আপু আসলে আপনি, জি, হ্যাঁ হ্যাঁ, না, তো এটা বাস্তবতা দেখুন। আচ্ছা আমি একটু বলি যে আমার জি, ছেলেকে দিয়ে বলি, এবং আমার মতো হাজারো ছেলে এই ঢাকা শহরে না, শহরবাসী সব শহরেই বাচ্চারা আসলে কোথায় খেলবে, খেলার জায়গা নেই। আমরা বড় ওকে কতক্ষণ সাপোর্ট দিতে পারবো বলুন? 1 ঘন্টা 2 ঘন্টা করজোর, যে বাবা মা হিসেবে বা একটা চাচু থাকলো সাথে, খালা ফুপি থাকলো, কতক্ষণ আমরা বড়রা মানে একজন বাচ্চা সেজে তার সঙ্গে খেলতে পারবো? আর সে সঙ্গটাও কিন্তু সে পছন্দ করবে না। আর গ্রামের বাচ্চারা কিন্তু তা না, তারা সবুজ মাঠ পাচ্ছে, বিশাল মাঠ পাচ্ছে, সেখানে মানে অবাধে খেলাধুলা করছে, কোনো বাধা নেই। মায়েদেরও কোনো টেনশন নেই যে গাড়ি ঘোড়া আসবে বা ভাঙচুর, হাত পা কেটে যাচ্ছে, তাইও কোনো মানে মায়েদের চিন্তা নেই। আমার ছেলে সেখানে ফুটবল খেলেছে, নির্দ্বিধায় সে বাইরে ঘুরতে গেছে, দেখুন আর কোনো বিপদ তাকে ছুতে পারবে না, কেউ তাকে মানে দূরে নিয়ে চলে যাবে না গাড়িতে করে। আমরা তো শহরে সেই সাহসটাও পাইনি যে বাচ্চাকে নিচে নামায় দেবো যে তুমি একটু খেলে আসো, একটু সাইকেলটা চালাই আসো, সাহসটা। এটা আসলে আমরা সবাই পরিস্থিতির শিকার। সবসময় বাচ্চাকে দোষ দিলেও পারবো না যে বাচ্চা শুধু মোবাইল অ্যাডিক্টেড হচ্ছে, বাচ্চা শুধু টিভি অ্যাডিক্টেড হচ্ছে। করার তো কিছু নেই, আমাদের আসলে পরিবেশ পরিস্থিতিটাই এরকম হয়ে গেছে। আহ, আচ্ছা আপনি যেন ঠিক বলেছেন বলছিলেন। যে, হ্যাঁ হ্যাঁ, এটি একদম সত্যি কথা যে আসলে করার কিছু নেই। পরিস্থিতি আসলে জোনাকদের মোবাইল কিংবা টেলিভিশন মুখী করে তুলেছে। তো আমি আপনার কাছে আপু জানতে চাইবো, সেই জোনাককে আপনি কিভাবে ইউটিউব চ্যানেলে কাজ করার মতো করে গড়ে তুললেন? মানে জোনাকের ইউটিউবিং এর উপর আগ্রহটা কিভাবে গড়ে তুললেন আসলে? আপু কি শুনতে পাননি? সরি আপু, বুঝতে পারি নাই। হ্যাঁ জি, বললাম যে আপনি বলছিলেন যে জোনাক ইউটিউবে ভিডিও তৈরির প্রতি বা কন্টেন্ট তৈরির প্রতি আগ্রহী। জোনাকের এই মোবাইল প্রীতিকে আপনি কিভাবে ইউটিউবিং এর মতো একটি ক্রিয়েটিভ আচ্ছা কাজের দিকে নিয়ে গেলেন, সেই গল্পটা যদি একটু ছোট করে বলেন। আচ্ছা, এটা হচ্ছে ওকে, আমি যখন 2 বছর বয়সে আমরা ঢাকায় আসি, তখন দেখা যায় ধীরে 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 ও ইউটিউব দেখা শুরু করে 2 বছর বয়সে। ইউটিউব যারা চালায়, ইউটিউব থেকে ও অনেক কিছু কিন্তু শিখেওছে। আমার ছেলে এই যে ধরতে পারেন, ও প্রথমে কিন্তু কালারের নাম শেখাটা কিন্তু আমরা বাবা মা ওকে শিক্ষা দেই নাই, ও ইউটিউব দেখে কালারের নাম শিখতে শুরু করেছে। আবার বলতে পারেন কিছু রাইমস আছে, এবিসিডি একটা রাইমস আছে, এগুলো সে কিন্তু ইউটিউব দেখে শিখেছে। তারপর বলতে পারেন যে অনেক কিছু ইউটিউব দেখে আমার ছেলে ইংলিশে কিন্তু ফ্রাঙ্কলি সে কথা বলতে পারে। এবং সে, আমার ছেলের একটাই ভালো স্বভাব, সে বাচ্চারা মোটু পাতলু কার্টুন দেখে, আমার ছেলে সিবিবিস নামে একটা চ্যানেল আছে, ইংলিশ চ্যানেল, সে সেটা দেখে। এটা একটা খুব ভালো দিক ওর, আমি মনে করি। তো এটা এই জন্য আমি
ওকে খুব একটা আমি সরাইও দেই না যে না বাবু তুমি এটা দেখো না, কেননা আমি দেখেছি তো, আমরা ওকে যেরকম ছেড়ে দিয়ে রেখেছি তুমি ইউটিউব দেখো, সেরকম আমরা লক্ষ্যও রাখি ছেলে আমার ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে এখান থেকে। তো আমরা দেখেছি যে এখান থেকে আমার ছেলে অনেক কিছু ভালো জিনিসও শিখেছে, যে সেজন্য আমি ওকে একেবারে স্টপ করে দেই না। আমার ছেলে সব কথা শোনে হিসেবে আমি মনে করি আমি চাইলে এই ইউটিউব থেকে তাকে বের করে নিয়ে আসতে পারবো, কিন্তু ওখান থেকে তো ছেলে আমার ভালো কিছু শিখছে, এজন্য আমি একবারে বন্ধ করছি না। সেই জায়গাটা থেকে আমি একটু ট্রিক্স খাটালাম যে বাবু তো দেখছো তো তুমি ইউটিউবে, ও প্রথম রায়ান নামে একটা ছেলের ভিডিও দেখতো। তো সেখানে আমি বললাম রায়ান তো এত সুন্দর ভিডিও বানায়, তুমি কি বানাবে, তুমি খেলবে আমি ভিডিও করব। ও প্রথমে একটু লাজুক লাজুক না 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 করতো। তো ওই যে বললাম ছেলে হিসেবে, ছেলে হলে কি হবে, ও খুব আগ্রহী রান্না বান্না, মা কি কাজ করছে আমার সাথে থাকার। মা তো আমি বুঝি যে ছেলের কিসে আগ্রহ, যতই হোক। তখন দেখলাম ও রান্নার একটা মানে কাজ করছে। তখন বললাম আচ্ছা তুমি যখন খেলাধুলা করবে না তুমি রান্না করবে, এই যে তুমি তো রান্না দেখো, আমি আর বাবা এটা ভিডিও করব তারপরে আমি দেব। তখন ও আমাকে বললো মামনি তাহলে কি আমি ইউটিউবার হব? চিন্তা করেছেন, ও ইউটিউবার হবে, ও ভিডিও ছাড়লে, এটা সে বুঝে গেছে। আমরা তো তাকে শিখাই নাই। হ্যাঁ তুমি ইউটিউবার হবে, তুমি কি হবে সে তাহলে? হ্যাঁ। সে তখন ভিডিও বানালো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে, মানে আমার না আমার ছেলের জোনাকের রান্না বান্না। ও জুস দিয়ে এমন কাজ ওকে পড়াচ্ছি যেন যেখানে ও চুলার কাছে যেতে না হয়, বা চুলার কাছে যেতে হলে আমি সেটুকু করে দেখাচ্ছি, ও বানায় দিচ্ছে এইরকম। ওকে তো আমার সেভও করতে হবে, একবারে তো চুলার কাছে গেলে কিছু ক্ষয়ক্ষতি তো হতে পারে, সেদিকটা তো আমাদেরই দেখতে হবে। এরকম করে করে দেখলাম না ছেলের আগ্রহ আছে, দুই একটা ভিডিও দেখার বলে দেওয়ার পরেও দেখি নিজে নিজেই বলছে হ্যালো এই হচ্ছে, সে কি কি বলা লাগবে নিজে নিজেই শিখে গেছে। খুব খুশি। মামুনি একটু তুমি ওখানে লিখে দিও প্রেস দা বেল আইকন, এবং সাবস্ক্রাইব করতে বলো। হ্যাঁ মানে এসব সে বলে বলে দিচ্ছে, সে বুঝে যায় কয়টা ভিউ হয়েছে কয়টা লাইক হয়েছে। মানে এই জিনিসগুলো আমরা চেষ্টা করেছি। আবার গেম খেলার জন্য ওর বাবা আবার ওকে শিখাইছে, বাবা তুমি তো শুধু গেম খেলছো, তুমি কি গেম বানাতে পারো না? আচ্ছা আমি কি করে বানাবো বাবা, তুমি আমাকে শিখাই দাও। এই একটা কথা ওকে বলে ওর বাবা বিপদে পড়ে গেছে। তখন ওর এক চাচ্চু আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছে, তার সঙ্গে কথা বলে ডেইলি, চাচ্চু আমাকে শেখাও, চাচ্চু আমাকে শেখাও, আসো। ইউটিউবে এখন সে বর্তমানে সবকিছু বাদ দিয়ে কিভাবে গেম বানাতে পারে সেটা সে শিখছে, শেখার চেষ্টা করছে। দোয়া করবেন আমার ছেলেটার জন্য জি, যেন সে শিখতে পারে। জি অবশ্যই। জোনাকের ক্রিয়েটিভিটির গল্পগুলো আমাদের আসলে অনেক ভালো লাগলো। এই জন্য অনেক বড় কৃতজ্ঞতা কিংবা সবচেয়ে বড় থ্যাঙ্কস আসলে আপনার দিকেই যায়, কারণ ক্রিয়েটিভিটি আসলে থাকলেই হয় না, সেটিকে প্যাট্রোনাইজ কিংবা পৃষ্ঠপোষকতারও দরকার হয়। সেই দিক থেকে আমি বলবো জোনাক নিঃসন্দেহে ভাগ্যবান। আমাদের অনুষ্ঠানের শেষ দিকে আমরা চলে এসেছি, সময়ে প্রায় শেষ। আমি যদি আপনার একদম শুরুর দিক থেকে একটি কথা ধরে সর্বশেষ প্রশ্নটি আপনাকে করি, সেটি হবে এমন, আপনি বলছিলেন আপনি সমতায় বিশ্বাস করেন এবং আপনি বিশ্বাস করেন যে ছেলে মেয়ের আসলে কাজের ভেদাভেদ নেই, যেইখান থেকে আপনি উৎসাহ পেয়ে জোনাককে রান্না বান্না শেখাচ্ছেন। এই বিষয়টি আসলে আসলে আমাদের কাছে একটি কালো অধ্যায়, কিংবা বাংলাদেশে চলমান যে ধর্ষণ আমরা যেটি জি পত্রপত্রিকা জি খুললে দেখতে পাই, সেটি আসলে মনে পড়ে যায়। এবং আমার মনে হয় যে নিঃসন্দেহে এটি অত্যন্ত স্বস্তিজনক যে মায়েরা আসলে ছোট্ট জোনাকদের এখন থেকেই শিক্ষা দেয় যে ছেলে মেয়ে আসলে আলাদা না। ঠিক সেই জায়গা থেকে আমি আপনাকে একটি প্রশ্ন করব যে আপনি আপনার জোনাককে এই যে নৈতিক শিক্ষা কিংবা নীতি শিক্ষা কিংবা নারীর প্রতি সম্মান বোধটি কিভাবে শেখান, যেটি হচ্ছে আপনার থ্রু প্রত্যেকটি মায়ের জন্য একটি ছোট্ট মেসেজ যাবে যে কিভাবে এখন থেকে ছোট্ট জোনাকদের নারীর প্রতি সহনশীল কিংবা শ্রদ্ধাশীল হিসেবে গড়ে তোলা যায়। এটি আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন। জি, আচ্ছা থ্যাংক ইউ মিনা আপনাকে আপা। এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। জি, এর কথা বলতে গেলে প্রথমে আমি বলবো কি, আমাকে যদি কেউ বলে যে এখনকার যুগ দিয়ে না, আমার যুগ, আমার আগের 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 যুগ থেকে বাবা মার মধ্যে একটা কনসেপ্টই
তুমি পড়াশোনা করো, তুমি ভালো মানুষ, মানে ভালো কিছু করো, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে টিচার হতে হবে, হাবি জাবি হ্যান ত্যান হতে হবে। তো আমাকে যদি আমি বা অন্য কেউ জিজ্ঞেস করে যে আপনার বাচ্চাকে আপনাকে নৈতিক শিক্ষা দিতে, দুটো অপশন দেয়া হবে যে একটা নৈতিক শিক্ষা দিতে দেয়া যেতে পারে বাচ্চাকে, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কি বলে এই পুঁথিগত শিক্ষাটা দিতে পারবে। আমি বলবো আমার ছেলেকে পুঁথিগত শিক্ষা তো দেবো অবশ্যই, ঠিক আছে, কিন্তু প্রথম চয়েসটা আমি নৈতিক শিক্ষাটাকে নেব। কেননা আমি চাই আমার ছেলে ভালো মানুষ হোক। এই সমতা ছেলে মেয়ে এই এটা আমার ছেলেকে আমি ছুতে দেব না। আমি মনে করি প্রতিটা মা বাবারই এটাই করা উচিত। কেননা আমি যেভাবে মনে করি যে আমাদের ছেলে, আমরা বাবা মা দুজনে ওকে চেষ্টা করি কি, আমি দেখেছি আমার রিলেটিভ, আমার পরিচিত অনেকেই স্বামী স্ত্রী, আমরা একটু বলি, সময় হবে তো নাকি, তারা বাচ্চার সামনে মানে দূরত্ব বজায় রাখবে। বাচ্চা আছে, স্বামী স্ত্রী বাবা মা আমরা ফাঁকে গেলাম, বাচ্চা কিন্তু এতে অভ্যস্ত না। আর আমরা যদি মনে করি যে না ও তো আমার বন্ধু, ছোট থেকে যদি ওকে আমি এভাবেই করে তুলি যে না বাবা মা একটা তোমার বন্ধু, তারা দুজন দুজনকে ভালোবাসে, দুজন দুজনকে সম্মান শ্রদ্ধা করে, আমরা বাবা মা যদি একে অপরকে সম্মান বিশ্বাস এবং শ্রদ্ধা রাখি, সন্তান সেটা কিন্তু দেখতে পাবে। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি ওর ওই কাজটা হুট করে যদি তার কাছে কখনো চোখের সামনে এসে যায় কোনো ছেলে মেয়ে এভাবে, আমি বোঝাতে চাচ্ছি যে একসঙ্গে বসে থাকা, সে খারাপ ভাবে খারাপ ইন্টেনশনালি নেবে না। তবে দেখেছি তো আমার বাবা মা তো লক্ষ্মী, খুব ভালো, তারা তো একসঙ্গে বসে থাকে, এটা তো ভালো কাজ, এটা তো খারাপ কাজ না। আর আমরা যদি বাচ্চাকে বলি না না একটু দূরে থাকো, ছেলে দেখে ফেলবে, হুট করে যদি আবার আমরা কখনো একসাথে দেখে ফেলি, ছেলে কিন্তু রিয়েক্ট করতে পারে, হ্যাঁ বাবা মা তোমরা কি করছো, এভাবে কেন তোমরা, এইভাবে আমরা চেষ্টা করতে পারি। আমার এটা একান্ত ব্যক্তিগত মত যে বাচ্চাকে বন্ধ করে নাও, বাচ্চাকে তোমরা আপনারা কি হোক না কেন মানে দূরে ঠেলে দিয়েন না যে না আমরা স্বামী স্ত্রী বা আমরা ভাই বোন, তারা ছোট বলে তাদেরকে আলাদা একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। আমি মনে করি তাদের সাথে নিয়ে একসঙ্গে সব মানে পারিবারিক কারিকুলাম, বাইরের অ্যাক্টিভিটি সবকিছু একসঙ্গে করেন এবং তাকে অবশ্যই শিক্ষা দেন। প্রথম এই শিক্ষাটা যে তুমি মানুষের বিপদে এগিয়ে আসতে হবে, সেটা বাইরে বড়দের সম্মান করতে হবে, সেটা ছেলে মেয়ে দিয়ে না। এটা আমি আমার ছেলেকে চেষ্টা করি, আর সবাইকেও এই একই কথা বলবো যে ছেলে মেয়ে যেই হোক না কেন, সেটা লিঙ্গ বৈষম্য আসলেই আমাদের মানা উচিত নয়। আমরা যদি নিজের পরিবারে দেখবেন, আপনি একটা জিনিস খেয়াল করে, ধর্ষকরা কারা হয়, খুব নিম্নমানের পরিবারের কেউ, তাহলে খুব উচ্চবিত্তরা। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের খুব কমই মনে হয় চোখে পড়ে যে তারা ধর্ষক হিসেবে সমাজে পরিচিত হয়। কেননা আমরা কিন্তু বাচ্চাদের, মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা মানে মায়েরা মানে বয়োজ্যেষ্ঠরা আমরা চেষ্টা করি মায়েদের বা বাচ্চাদের সুশিক্ষা দেয়া। উচ্চবিত্তরা হয় ওই টাকার পেছনে ছোটে, নিম্নবিত্তরা তো খেয়ালই করে না বাচ্চারা কিভাবে মানুষ হচ্ছে কিভাবে হচ্ছে না। তো নৈতিক শিক্ষা দেওয়া তো দূরের কথা। আমার সব বাবা মার কাছে একটাই দাবি যে বাচ্চা কি চাচ্ছে সেই দিকে লক্ষ্য দিন, ওদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ারের দিকে ঠেলে দিবেন না, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে বড় অফিসার হতে হবে। আমার ছেলেকে আমি কখনোই চাইবো না যে বাবা তুমি এটা হও সেটা হও। আমার ছেলেকে যে যেটা ও পছন্দ করবে আমি চাইবো আমরা বাবা মা হিসেবে ওকে গাইড করা, ঠিক আছে তুমি এই দিক থেকে ওই দিকে গেলে তুমি এই পথটা ধরতে পারবে বাবা, তুমি ওই দিকে যাও। আর ভুল পথ ধরলে তো শুধরে দেবই, আমি চাইবো না যে ভুল দিকে যেতে চাইলো আর আমি বললাম ঠিক আছে তুমি ওদিকেই যাও, সেটা শুধরে দেওয়ার দায়িত্ব আমাদের। তবে বাচ্চাদের ইচ্ছার প্রাধান্য দেয়া খুব প্রয়োজন। আমি যেটা দেই সবাই কাছে, এটাই আমার চাওয়া। জি জি, আফসানা মিনা আপু, আপনাকে অত্যন্ত ধন্যবাদ আজকের আপনার অত্যন্ত চমৎকার একটি মেসেজের জন্য, যে আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিন যেন তার কাছে প্রত্যেকটি মানুষ নিরাপদ থাকে। সুতরাং দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ যাবত আমার
ছেলের আমি কিছু ড্রয়িং একটু দেখাতে চাই। জি জি, নিশ্চয়ই যদিও নিশ্চয়ই। আমার ওর যে বেশি ড্রয়িং সেটা আমি মানে খুঁজে পেলাম না। আচ্ছা এই একটা ও সুন্দর একটা আইসক্রিম গাছ এঁকেছে। আইসক্রিম সে গাছ। হ্যাঁ, সে জি আইসক্রিম জি ট্রি এঁকেছে। তার একটা জি। গল্পের বই আছে তো, আইসক্রিম ট্রি। সেটা দেখে সে আচ্ছা আসছে, সেই বইটা আমি ড্রয়িং বইটা আমি খুঁজে পেলাম না। আচ্ছা সে চেষ্টা করে কিছু আঁকার। আচ্ছা। দোয়া ক্রিয়েটিভ করবেন। জোনাককে বলে দেখবেন যে আসলে কোনোভাবে প্রযুক্তিকে ব্যবহার করে আইসক্রিম গাছ কি বানানো যায় কিনা, সেটা একটু গবেষণা করে দেখতে। হ্যাঁ হ্যাঁ, জি চেষ্টা মিনাপু করব। আপনাকে, মিনাপু আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে এত জ্ঞানগর্ভমূলক এবং অভিজ্ঞতা সম্পন্ন না আলোচনা না করার না, জন্য। আমি কাউকে জ্ঞান এবং দেই নাই। আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি তো মা, মা হওয়ার জন্য কোনো আসলে জ্ঞান বা গরিমার প্রয়োজন হয় না অন্য কারোর থেকে। সেহেতু কোনো উপদেশ বা আদেশ করিনি কাউকে, আমার অভিজ্ঞতা শেয়ার করেছি। কোনো মা বাবা কষ্ট নেবেন না আমার কথায়। জি, নিঃসন্দেহে আপনি কষ্ট পাওয়ার মতো কোনো কথা বলেননি। দর্শক মন্ডলী, আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা এতক্ষণ যাবৎ উপভোগ করছিলেন মর্নিং বিডি নিউজের পক্ষ থেকে এবং শৈশব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় ক্রিয়েটিভ মাদারের ক্রিয়েটিভ চাইল্ড প্রোগ্রামটি। আপনাদের নিজেদের কারো ক্রিয়েটিভ সন্তানের গল্প যদি থাকে, যেটি আপনারা চান যে সারা দেশের মানুষ জানুক এবং অনুকরণ এবং অনুসরণ করুক, আপনারা মর্নিং বিডি নিউজ কিংবা শৈশব বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, কিংবা এই প্রোগ্রামের কমেন্ট বক্সেও আপনার প্রোফাইল বা বাচ্চার কিছু ক্রিয়েটিভ কাজের শো আপনারা দেখাতে পারেন, যার ফলে আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদেরকে অতিথি হিসেবে আমন্ত্রণ করতে পারি। সেই সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি জোনাককে, অবশ্যই জোনাকের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস এর জন্য, এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আফসানা মিনা আপুকে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য। আর আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম আরজু আফরিন ক্যাথি। আবার দেখা হবে আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্বে। মিনা আপু, আমাদের অনুষ্ঠান নিয়ে যদি 1 মিনিটে কিছু বলে শেষ করেন। আচ্ছা, আমি আমাকে এখানে নিমন্ত্রণ আমন্ত্রণ যাই বলুন করার জন্য অনেক অনেক ধন্যবাদ মর্নিং নিউজ বিডিকে, সঙ্গে ক্যাথি আপুকে এত সুন্দর উপস্থাপনার জন্য এবং আমাকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমি সত্যি খুব কৃতজ্ঞ। আর মর্নিং নিউজ বিডি কিংবা এই প্রোগ্রাম সম্পর্কে আমি 1 মিনিটে না, আমি জাস্ট স্পিচলেস। কেননা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে, যেটা কিনা আমাদের মা হাউস ওয়াইফদের আসলে মাই বলা চলে, ঘরের কাজ করে তাদের কে আসলে এইভাবে তুলে ধরে না কেউ কখনো। মায়েদের তো সম্মান শুধু ওই মনে মনেই হয়তো দেয়। তো ক্রিয়েটিভ বাচ্চা, ক্রিয়েটিভ মা, এই এত সম্মানজনক একটা প্রোগ্রাম করার জন্য এর অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে কি বলবো, আপনারা অনেক দূর এগিয়ে যান, শুভকামনা রইল আপনাদের জন্য। নিঃসন্দেহে এই প্রোগ্রামটি আসলেই অত্যন্ত চমৎকার এবং সৃজনশীল আমি বলবো। এবং আবারও দর্শকদের জি জি। উদ্দেশ্যে মনে করিয়ে দিচ্ছি সর্বশেষবার, আপনাদের যাদের বাসায় একটি ক্রিয়েটিভ বাচ্চা আছে এবং ক্রিয়েটিভ বাচ্চার ক্রিয়েটিভ বিভিন্ন গল্প আছে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্বে অতিথি হিসেবে থাকার জন্য। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি আমি এবং আফসানা মিনা আপু। আল্লাহ হাফেজ।